কেয়ার মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে বারডাম জেনারেল হসপিটালে কর্মরত আছেন। ম্যাডাম আজকে আমাদের সাথে ইনিশিয়াল রিসাসিটেশন অফ ক্রিটিক্যালি ইল পেশেন্টের টপিক নিয়ে আমাদের সাথে হাজির হয়েছেন। তিনি আমাদের সাথে এই টপিককে আজকে ডিসকাশন করবেন। আমরা নেক্সট মঙ্গলবারে জলিস হলের সেশনে যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আজকের সেশনে আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকলে আপনারা সেশনের শেষে জিজ্ঞেস করতে পারবেন, বা আপনারা ইনবক্সে জুমের ইনবক্সে দিয়ে রাখতে পারেন কোয়েশ্চেন গুলো, অথবা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আনমিউট করে জিজ্ঞেস করতে পারবেন। অন্যথায় সবসময় আপনারা আপনাদের স্পিকারটি মিউট করে রাখবেন। ম্যাডাম আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ওয়ার্কশপের প্রথম ক্লাস। আমাদের ওয়ার্কশপটাকে 17টা সেশন আমরা ভাগ করেছি। এখানে আজকে প্রথম ক্লাসটা নেওয়ার কথা ছিল, আসলে মঙ্গলবার আমার জন্য একটু ক্লাস নেওয়াটা টাফ হয়ে যায়, মানে চেম্বারটি আসতে আসতে মাসে দেরি হয়ে যায়। আজকে যেরকম 10-15 মিনিট লেট হয়ে গেল, আমি খুবই সরি। চলে স্যার হঠাৎ করে জানাবো, স্যারের একটু ব্যস্ততার কারণে স্যার আজকে নিতে পারেননি, এই জন্য আমাকে বলছে ক্লাসটা নিতে। আমি বেসিক্যালি ফ্রাইডেতে ক্লাসগুলো নিব, আর জরুরি স্যার নেক্সট মঙ্গলবারে নিবে। আমাদের সাথে আমাদের আরো কিছু মেন্টর আছে এখানে। যেহেতু ক্লাসটা আমাদের ওয়ার্কশপটা আসলে সাজানো হয়েছে এখন ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো আমাদেরকে পেশেন্টকে করতে হয়, সেই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের উপরেই আমাদের পুরো ওয়ার্কশপটা সাজানো হয়েছে। মানে যে কোনো টপিক্সের ইমার্জেন্সি, যেমন সেটা জাস্ট একটা ফার্স্ট রেসপন্ডার হিসেবে একটা পেশেন্টকে আমরা যখন পাবো তাকে কিভাবে ম্যানেজ করব, তারপর যখন আমরা তার কারণগুলো আইডেন্টিফিকেশন করতে পারবো, যেমন তার কি কার্ডিওভাস্কুলার কোনো ইমার্জেন্সি কিনা, অ্যাকুট অ্যাবডোমেন কিনা, তারপর ডিজনিয়া বা রেসপিরেটরি ডিজিজের কোনো ইমার্জেন্সি কিনা, অথবা পেশেন্টের নিউরোক্রিটিক্যাল কেয়ারের কোনো ইমার্জেন্সি কিনা। তো এই যে বিভিন্ন মানে অ্যাসপেক্ট আছে ইমার্জেন্সি সিচুয়েশনে, তো সেগুলো ইন্ডিভিজুয়াল আমাদের কিছু ক্লাস এবং সেশনে ভাগ করা হয়েছে। তো সেগুলো আলাদা মেন্টর আছে, যেমন কার্ডিওভাস্কুলার সেশনগুলো একজন কার্ডিওলজিস্ট নেবে। তারপর আরো কিছু ইমার্জেন্সি সেশন আমার সাথে আরেকজন আইসো স্পেশালিস্ট আছে, ডক্টর উম্মতুলসুম মৌরিম, সে নিবে। কার্ডিওভাস্কুলার সেশনগুলো নিবে মোহাম্মদ আলামিন, ও মানে ভেরি গুড কার্ডিওলজিস্ট, সিবিডিতে আছে। আর আমাদের শ্রদ্ধেয় প্রফেসর জলিল স্যারকে তো আমরা সবাই চিনি, স্যারও চেষ্টা করবে কিছু ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমি আর দেরি না করে আমাদের ইনিশিয়াল যে ক্লাসটা সেটা আমরা শুরু করি। তো আমার আজকের টপিক হচ্ছে ইনিশিয়াল রিসাসিটেশন অফ ক্রিটিক্যাল ইল পেশেন্ট। তো আমরা সাধারণত আমরা এই ওয়ার্কশপে সাজানোর চেষ্টা করেছি যারা ট্রেনি ডক্টর অথবা যারা ইন্টার্ন, মানে আমরা যারা ওয়ার্ডে বা বেড সাইডে পেশেন্ট ম্যানেজ করি। তো আমরা অনেক সময় দেখা যায় বেড সাইডে কিছু পেশেন্ট আমাদেরকে রিসিভ করতে হয়, যে ইমার্জেন্সি থ্রুতে পেশেন্টগুলো আসলো খুব খারাপ কন্ডিশন নিয়ে, আমরা তার ট্রিটমেন্ট দিই। আবার কিছু অনগোয়িং পেশেন্ট থাকে, মানে যারা আগে থেকে ভর্তি ছিল সেই পেশেন্টগুলো সাডেনলি কিছু ক্রিটিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে। তখন আমরা সেই পেশেন্টটাকে ইনিশিয়ালি কি রেসপন্স তার জন্য আমরা করবো, ইনিশিয়ালি কি রিসাসিটেশনটা তার জন্য আমরা করবো, সেটা আজকে আমি বলার চেষ্টা করবো। ঠিক আছে? তো আমাদের মেইনলি আমরা কিছু জিনিস যদি একটু মাথায় নিই, যেমন হোয়াট আর দ্য প্রেজেন্টিং প্রবলেম অফ দ্য হসপিটালাইজড পেশেন্ট। কি প্রবলেমগুলো নিয়ে একটা পেশেন্ট আমাদের হাসপাতালে আসে। সেখানে কিছু ইমার্জেন্সি পেশেন্টও আসে, কিছু রেগুলার পেশেন্টও আসে, আবার কিছু পেশেন্ট নিজেরা হয়তো বুঝতে পারে না তার আসলে প্রবলেমটা কি, এমন আছে বলে যে কিছু ভালো লাগছে না, সেই পেশেন্টগুলো আসে। সব পেশেন্ট ইমার্জেন্সি তা কিন্তু না। তো আমাদেরকে প্রত্যেকটা পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া বা ম্যানেজ করা, তার জন্য প্রথমে ইম্পর্টেন্ট কি পেশেন্টের ইনিশিয়াল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, তার অনগোয়িং হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সায়েন্স সিমটম যেগুলো আমরা এক্সামিনেশন করে পাবো। সেখান থেকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি যে হসপিটালাইজ পেশেন্টগুলো কি ধরনের প্রবলেম নিয়ে আসে। তারপর এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এর মাঝে ক্রিটিক্যাল ইল পেশেন্ট কারা, এবং ক্রিটিক্যাল ইল পেশেন্ট এই যে তারা ক্রিটিক্যাল ইল হলো এর পিছনে কারণটা কি, সেটা কি সে অ্যাকুটলি ইল হলো, নাকি সে ক্রনিক কোনো ডিজিজের কারণে ক্রিটিক্যাল ইলনেস তার ডেভেলপ করলো, সেই জিনিসটা। এবং যে কোনো পেশেন্টের যদি আমার ক্রিটিক্যাল ইলনেস বলি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট বলি বা অ্যাকুট ইমার্জেন্সি বলি, আমার যদি আর্লি আইডেন্টিফিকেশন অফ দ্যাট প্রবলেম এবং আর্লি ম্যানেজমেন্টটা যদি আমরা দ্রুত করতে পারি, মানে আইডেন্টিফিকেশন যদি ডিলে না হয় এবং তার ট্রিটমেন্টটা যদি খুব র্যাপিডলি হয়, সেক্ষেত্রে পেশেন্টের আউটকামটা ভালো হয়। দ্যাট মিনস তার ভালো হওয়ার প্রবণতাটা আরো বেড়ে যায়, মানে পেশেন্ট খুব দ্রুত ইমপ্রুভমেন্টের দিকে যায়। আর যদি আমার
আইডেন্টিফিকেশনটা ডিলে হয় এবং ম্যানেজমেন্টে আরো ডিলে হয়, সেক্ষেত্রে কি হবে, তার আউটকামটা অবভিয়াসলি ভালো হবে না। তারপর আসি অর্গান সাপোর্ট। তারপর ক্রিটিক্যালি ইল পেশেন্ট, অর্গান সাপোর্ট বলতে যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রবলেম হলে তাকে কিভাবে রিসাসিটেট করব, রেনাল ইম্পেয়ারমেন্ট হলে তাকে কিভাবে সাপোর্ট দিব, রেসপিরেটরি ডিস্ট্রেস হলে তাকে কিভাবে সাপোর্ট দিব, আনকনসিয়াস হলে তাকে কিভাবে সাপোর্ট দিব, সেই জিনিসগুলো হচ্ছে আমার অর্গান সাপোর্টের পার্ট। তো তারপর আসি যে একটা পেশেন্ট যখন হাসপাতালে ভর্তি হয় তার ডেইলি মনিটরিং আমরা কি কি দেখবো। নেক্সট, এই যে পেশেন্ট গুলো আসে, ট্রিটমেন্ট দিলাম, তারপরে কিছু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, সেগুলো কি, এবং ওভারঅল ম্যানেজমেন্ট দেওয়ার পরও পেশেন্টের আউটকামটা কি হচ্ছে, আউটকাম মে বি গুড অর ব্যাড, তাই না? তো সেই জিনিসগুলো আমি আজকে চেষ্টা করবো আলোচনা করতে। নেক্সট আসি যে আমরা জানি যে কি ধরনের পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি হয়। একটা হচ্ছে ডেইলি রুটিন পেশেন্ট ভর্তি হয়, যেমন ওপিডির মাধ্যমে বা ওয়ার্ড থেকে ট্রান্সফার হয়ে আসে আমাদের কাছে, অথবা ওপিডি থেকে অ্যাডমিশন নেয়, অথবা ইমার্জেন্সি থেকে অ্যাডমিশন নেয়। এবং কিছু পেশেন্ট আছে ডিরেক্টলি ইমার্জেন্সির মাধ্যমে ভর্তি হয়, এবং সেটা এনওডি মানে হচ্ছে নো অফিসিয়াল ডিলে, মানে পেশেন্ট আসা মাত্র ভর্তি দিয়ে দিতে হচ্ছে, এতটা ইমার্জেন্সি। তো এই মোড অফ অ্যাডমিশন থেকেও আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টের প্রতি অ্যাপ্রোচটা কেমন হবে। এটাকে আমরা ট্রায়ালস বলি। মানে আমরা তো অনেক ধরনের পেশেন্ট, সাপোজ আমাদের অ্যাডমিশনে অনেক ধরনের পেশেন্ট আসে, তো আমরা আগে কার কাছে যাই, যার কন্ডিশনটা বেশি খারাপ আমরা আগে তার কাছে যাই, তারপর বা স্টেবল পেশেন্টের কাছে আমরা একটু পরে যাই। মানে আমি যদি ট্রায়ালস করে নিই তাকে আমি আগে দেখবো। তো যেই পেশেন্ট অবভিয়াসলি রেগুলার অ্যাডমিশনের চেয়ে যে পেশেন্ট ইমার্জেন্সি থ্রুতে ভর্তি হয়েছে তাকে আমার ফার্স্ট অ্যাটেন্ড করতে হবে, তার প্রবলেমগুলো আমার আগে শুনতে হবে, মানে ইমার্জেন্সি হ্যান্ডলিংটা আমাকে আগে করতে হবে। ঠিক আছে। নেক্সট আমি আসি কিছু টার্মিনোলজিতে। এই টার্মিনোলজির সাথে আমরা অনেকেই পরিচিত। একটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন কি, অ্যাকুট মেডিসিন কি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কি। ইমার্জেন্সি মেডিসিন মানে এখানে সবকিছু, সার্জারি হতে পারে, গাইনি হতে পারে, ইনজুরি হতে পারে, সবকিছু ইমার্জেন্সি যে অ্যারাইজ করে যে কোনো প্রবলেমের, সেই যে ট্রিটমেন্টটা আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দেই, যাদেরকে ইআর ডক্টর বলে, মানে ইমার্জেন্সি রেসিডেন্ট বলে। তো এই ইমার্জেন্সি মেডিসিন সবকিছুরই ইমার্জেন্সি নিয়ে ডিল করে। আর অ্যাকুট মেডিসিন হচ্ছে জেনারেল মেডিসিন একটা পার্ট, সেখানে আর্লি ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল ইল পেশেন্ট এবং যাদের আর্জেন্ট কেয়ারটা দিতে হবে। আর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলতে আমরা বুঝি হুইচ ডিলস উইথ ক্রিটিক্যাল ইল পেশেন্ট। ক্রিটিক্যাল ইল পেশেন্ট সেটা অ্যাকুট ইমার্জেন্সি হতে পারে, ক্রনিকও হতে পারে, অথবা কোনো পেশেন্ট ভালো ছিল হঠাৎ করে তার অনেকগুলো অর্গানে ইনভলভমেন্ট হয়ে পেশেন্ট ক্রিটিক্যাল ইল হয়ে গেল, অথবা সার্জিক্যাল পেশেন্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসে খারাপ হয়ে গেল, মাল্টি অর্গান ফেলও ডেভেলপ করবে। তার মানে যে কোনো ক্রিটিক্যালি ইল পেশেন্ট হচ্ছে আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলতে যেটা বুঝি, যেটা যেই মেডিসিনটা ডিল করে ক্রিটিক্যালি ইল পেশেন্টকে। কাজে এই টার্মস গুলো অলমোস্ট সেম, কারণ সবারই ইমার্জেন্সি রিসাসিটেশন দরকার, বাট একটা টার্মিনোলজি একটা থেকে আরেকটা কিছুটা ডিফারেন্ট হয়। এটা জাস্ট আমাদের বোঝার জন্য। আচ্ছা, ক্রিটিক্যাল ইল পেশেন্ট কাকে বোঝায়? ক্রিটিক্যাল ইল পেশেন্ট মে বি ডিফাইন্ড প্রেজেন্স অফ অ্যাকুইট অর্গান ডিসফাংশন অ্যান্ড দ্য নিড ফর ইন্টেন্সিভ মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট। মানে যে কোনো একটা পেশেন্ট হঠাৎ করে খারাপ হলো, তার একটা অ্যাকুট অর্গান ডিসফাংশন ডেভেলপ হলো। অর্গান ডিসফাংশন মে বি রেসপিরেটরি সিস্টেম, মানে পেশেন্ট রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসতে পারে, পেশেন্ট চেস্ট পেইন থেকে এমআই হয়ে কার্ডিওজেনিক শক নিয়ে আসতে পারে, এবং এই পেশেন্টটাকে ইন্টেন্সিভ মনিটরিং লাগছে, মানে আমাদেরকে সার্বক্ষণিক তাকে মনিটর করতে হচ্ছে এবং ম্যানেজমেন্ট দিতে হচ্ছে। সেই পেশেন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল ইল পেশেন্ট বলি। আরেক ধরনের কেয়ার আমরা জানি, সেটা হচ্ছে অ্যাম্বুলেটরি কেয়ার। অ্যাম্বুলেটরি কেয়ার আমাদের যে বয়স্ক পেশেন্ট যাদেরকে হাসপাতালে মুভ করা যায় না, দেখা যায় তাদের কাছে আমরা ডক্টররা চলে যাই, মানে অ্যাম্বুলেটরি কেয়ারটা তার কাছে পৌঁছে যায়। অথবা এমন রিমোট এরিয়াতে কোনো একটা অথবা ডিস্টার্ব হচ্ছে, অথবা রিমোট কোনো এরিয়াতে পেশেন্ট আছে যেখান থেকে পেশেন্ট ট্রান্সপোর্ট করাটা ডিফিকাল্ট, যেমন পাহাড়ি কোনো এলাকা, সেখানে যখন আমার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা পৌঁছে যাবে, সেটা হচ্ছে অ্যাম্বুলেটরি কেয়ারের পার্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি কি আমরা কি কি ধরনের পেশেন্ট হাসপাতালে কেন আসে। হাসপাতালে আসে তার একটা সিভিয়ার ইলনেস ডেভেলপ করলো, তার কোনো আর্জেন্ট ইনভেস্টিগেশন লাগবে, সে কোনো ট্রিটমেন্ট, রুটিন ট্রিটমেন্ট নিতে পারে। তো নানা কারণে পেশেন্ট আমাদের হাসপাতালে চলে আসে। এখন আমরা যখন একটা পেশেন্টকে রিসিভ করি, রিসিভ করার পর সাপোজ একটা পেশেন্ট আসলো, আমাকে আমার ওয়ার্ড সিস্টার বা ওটা আমাকে ওয়ার্ড অ্যাটেন্ডেন্টকে আমাকে ডক্টরকে কল দিল, আমি গেলাম, যাওয়ার পরে আমি কিভাবে পেশেন্টটা পেতে পারি। সাপোজ একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, ট্রলিতে আছে, পেশেন্ট ভেবে আনরেসপন্সিভ, মানে পেশেন্ট রেসপন্স করছে না, আমি তাকে শেক করলাম, ধাক্কা দিলাম, দেখা গেলো পেশেন্ট আনরেসপন্সিভ, তাহলে এই পেশেন্টে কি হতে পারে? মেবি ব্রড ডেথ। ব্রড ডেথের পেশেন্টও কিন্তু আমাদের কাছে চলে আসে। কাজে সায়েন্স অফ ডেথ এটা আমরা সবাই জানি, এটা একটা গেল। তারপর পেশেন্ট ডেথ না, বাট আনরেসপন্সিভ না, আনরেসপন্সিভ,
সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে পেশেন্ট কি কার্ডিয়াক অ্যারেস্ট আছে কিনা। তখন আমরা পালস চেক করবো, পালস অ্যাবসেন্ট থাকলে আমরা সিপিআর দেওয়া স্টার্ট করবো। মানে আমরা আনরেসপন্সিভ পেশেন্টকে কি কি মোডে পেতে পারি, ব্রড ডেথ পেশেন্টও আসতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টও আসতে পারে, অথবা পেশেন্ট শকে আছে, পেশেন্ট রেসপন্স করছে না, হাইপারটেনসিভ পেশেন্ট, পালস ফিবল, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি পেশেন্ট শক, অথবা সিম্পল আনকনসিয়াসনেস নিয়েও আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। যদি একটা আনরেসপন্সিভ পেশেন্ট হয়, আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে পেশেন্ট কি ব্রড ডেথ, কার্ডিয়াক অ্যারেস্ট, শক নাকি আনকনসিয়াস। আর রেসপন্সিভ মানে পেশেন্ট তো আমার সাথে কমিউনিকেট করছে, তখন সে কি তার প্রবলেমগুলো সে বলতে পারছে, তো সেই প্রবলেম অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা দিতে পারবো। এখন প্রেজেন্টিং প্রবলেম আমরা যখন একটা ইনিশিয়াল একটা পেশেন্ট রিসিভ করি, কি কি হতে পারে। সাপোজ একটা হচ্ছে তুমি বলে নিলাম যে আনরেসপন্সিভ অথবা রেসপন্সিভই যদি হয়, আমরা আনকনসিয়াসনেস আমাদের একটা প্রবলেম, অ্যাকুট কনফিউশনাল স্টেট নিয়ে পেশেন্ট আসতে পারে, স্ট্যাটাস এপিলেপটিকাস অথবা এনি সিজার ডিসঅর্ডার নিয়ে আসতে পারে, ইনে সিভিয়ার পেইন, পেশেন্ট কোনো একটা পেইন তার কমপ্লেন আছে, যেমন সেটা চেস্ট পেইন হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, সিভিয়ার হেডেক নিয়ে আসতে পারে, বডি এক নিয়ে আসতে পারে, ট্রমাটিক পেইন নিয়ে আসতে পারে। যেমন এখন যেরকম সময়টা খারাপ, ডেঙ্গুর সিজন আছে, পেশেন্ট হাই ফিভার 104, 105, 106 টেম্পারেচার নিয়ে আসছে, সিভিয়ার মায়ালজিয়া, সিভিয়ার বডি এক নিয়ে আসছে। তো এই যে একটা পেশেন্ট যদি এখন আমরা পাই যে পেশেন্টের হাই ফিভার, পেশেন্টের বডি এক আছে, আমরা ধরে নিব পেশেন্টের ডেঙ্গু হয়েছে, যেহেতু এখন ডেঙ্গুর সময় চলছে। তো সেই হিসেবে পেশেন্টের হিস্ট্রি এবং ট্রিটমেন্ট আমাকে স্টার্ট করতে হবে। তারপর আসি সার্কুলেটরি ফেলিওর মানে পেশেন্ট সাপোজ শকে আছে, এখন প্রেশার পাচ্ছি না, পালস পাচ্ছি না, তারপর পেশেন্ট রেসপন্স করছে না, তখন আমি ধরে নিলাম পেশেন্ট যেহেতু শকে আছে, তার শকের কারণগুলো কি হতে পারে, তখন আমাকে স্পেসিফিক্যালি হিস্ট্রিতে যেতে হবে যে পেশেন্টের হাইপোভলিউমিক শক কিনা, ডায়রিয়া ভমিটিং হয়েছিল কিনা, কোনো ভলিউম লস আছে কিনা, তো সেই অনুযায়ী হিস্ট্রি নিয়ে আমাকে রিসাসিটেশনটা স্টার্ট করতে হবে। তারপর আরেকটা প্রবলেম কি হতে পারে, পেশেন্ট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আমাদের কাছে আসলো, তখন আমাকে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের ট্রিটমেন্টটা আগে করতে হবে। আবার কিছু পেশেন্ট আমরা সিনকোপাল অ্যাটাক নিয়ে আসতে পারে। তো অলমোস্ট আমরা এই প্রবলেমগুলো নিয়ে ইমার্জেন্সি পেশেন্টগুলোকে পেতে পারি। এবং আমার ইমার্জেন্সি পেশেন্টের আমরা যখন আমরা আগে থেকেই জানি যে ইমার্জেন্সি পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে আমরা জানি যে রিসাসিটেশনটাকে আমরা বলি ABCDE অ্যাপ্রোচ। ABCD অ্যাপ্রোচ মানে আমরা আগে থেকে জানি না এটা, যে এতে এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে যেমন ডিফিব্রিলেশন অথবা ডিসএবিলিটি, ইতে এক্সপোজার। তো আমরা একটা পেশেন্ট যখন ইনিশিয়ালি রিসাসিটেট করব, মানে যে প্রবলেমগুলো বললাম যে এই ধরনের প্রবলেম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা তার ট্রিটমেন্টটা শুরু করার আগে ইনিশিয়াল রিসাসিটেশনটা করব কিভাবে, তার ভাইটাল সাইনগুলোকে স্টেবিলাইজ করে, মানে পালস কম, প্রেশার কম, এগুলো আমাকে স্টেবিলাইজেশন করতে হবে। এগুলো করার আগে ক্রিটিক্যাল ইল পেশেন্ট বলি বা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা কি হবে, ABCD অ্যাপ্রোচ। এখন নতুন ডেভিডসনে আবার একটা টার্ম আগে ইউজ করেছে, CABCD অ্যাপ্রোচ। সি মানে এখানে কন্ট্রোল অফ অবভিয়াস প্রবলেম, মানে ABCD অ্যাপ্রোচে তো আমি যাবই, সাথে সিটাও দেখে নিতে হবে। সি মানে কি, কন্ট্রোল অফ অবভিয়াস প্রবলেম কি, সাপোজ একটা পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস বা কনভালশন নিয়ে আসছে, আমাকে ABCD ম্যানেজমেন্টের পাশাপাশি পেশেন্টের এন্টি কনভালসেন্ট দিয়ে কনভালশনটা ট্রিটমেন্ট দিতে হবে, মানে কনভালশনটাকে কন্ট্রোল করতে হবে। অথবা একটা পেশেন্ট সিভিয়ার ব্লিডিং নিয়ে আসছে, পেশেন্ট হাইপোভলিউমিক শকে আছে, তাহলে কন্ট্রোল অফ অবভিয়াস প্রবলেম কি, তার এই যে ব্লিডিংটা হচ্ছে, তার এই ব্লিডিংটা হচ্ছে অবভিয়াস প্রবলেম, তো আমাকে ব্লিডিংটা কন্টিনিউ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি আমাদের এই ABCD অ্যাপ্রোচ গুলোকে আমি একটা ইলাবোরেট করি। যেমন কন্ট্রোল অফ অবভিয়াস প্রবলেমটা বুঝলাম যে ABCD অ্যাপ্রোচের সাথে অনগোয়িং প্রবলেমটারও ট্রিটমেন্ট চালাতে হবে। এখন এতে আমরা সবাই জানি এয়ারওয়ে, বিতে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে ডিসএবিলিটি, ইতে এক্সপোজার। এখন এই ABCD অ্যাপ্রোচটাকে যদি আমরা আমাদের ABCD তো আমরা জানি, এখন এটাকে আরেকটু ইলাবোরেট করা হয়েছে। তো আরেকটু ইলাবোরেট বলতে আমরা এটাকে বলি চেকলিস্ট অফ ক্রিটিক্যাল ইল পেশেন্ট, মানে আমরা যখন রিসাসিটেট করব আমরা এটাকে আই পর্যন্ত চিন্তা করব। আই পর্যন্ত কি কি, এতে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসএবিলিটি, ইতে ছিল এক্সপোজার, এবং আরেকটা ইতে আছে এন্টারাল। আচ্ছা, এখানে একজন হাই হ্যান্ড রাইজ করেছে কি, আব্দুর রহিম, তুমি মানে কিছু বলতে চাও? একজন হ্যান্ড রাইজ করেছে, আমরা কি চ্যাট বক্সে কথাগুলো পরে আলোচনা করব? জি ম্যাম।
মানে আমি একজন হ্যান্ড রেজ করেছে, তো ঠিক আছে, তোমার মেসেজটা তুমি দিয়ে রাখো। আমরা সবার কোশ্চেন আনসার মানে যা যা প্রবলেম আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার দিব, ঠিক আছে? আচ্ছা, আমি আবার ক্লাসে ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা যে বলছিলাম যে এবিসিডি অ্যাপ্রোচ, তাই না? এবিসিডি অ্যাপ্রোচ আমরা সবাই জানি। তো আমরা এটাকে আরেকটু লম্বা করি। লম্বা করে এটা আসলে ডেভিডসনে আছে, নতুন ডেভিডসন এটা অ্যাড করেছে যে এ বি সি ডি ই থেকে আমরা আই পর্যন্ত যাব। তো এগুলো কি কি? এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার, এটা তো ছিল। ইতে আবার দুইটা বোঝানো হয়েছে, এন্টারাল। এফ ছিল ফ্লুইড, ইলেকট্রোলাইট এন্ড রেনাল সিস্টেম। জিতে ছিল গ্লুকোজ চেক। এইচ হচ্ছে হেমাটোলজি। আই হচ্ছে ইনফেকশন। ঠিক আছে, আমরা যখন একটা ক্রিটিক্যাল ইল পেশেন্টকে ডিল করব, আমরা এ বি সি ডি থেকে এবং আই পর্যন্ত চিন্তা করবো যে প্রত্যেকটা জিনিস আমাদের সার্চ করে ম্যানেজমেন্ট দেওয়া হলো কিনা। আচ্ছা, এয়ারের ক্ষেত্রে আমাদের মেইন কাজটা কি? যে একটা পেশেন্টের যখন আনরেসপন্সিভ থাকে, পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে থাকে, আমরা প্রথমেই দেখে নিই পেশেন্টের ঠিক মতো শ্বাস নিচ্ছে কিনা। এখন শ্বাস নেওয়া আমরা জানি যে আমাদের ওরাল ক্যাভিটি থেকে শুরু করে আমাদের ল্যারিংস হয়ে ট্রাকিয়া হয়ে আমাদের একদম অ্যালভিউলে পর্যন্ত, এই যে আপার এয়ারওয়ে এবং লোয়ার এয়ারওয়ে, পুরো রাস্তাটা যদি প্যাটেন্ট না থাকে তাহলে কি হবে? অক্সিজেন যাবে না, কার্বন ডাইঅক্সাইড বের হবে না। তো অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ, এই জায়গায় এটা কোথায় হয়? এটা হয় আমাদের রেসপিরেটরি মেমব্রেনে। কাজে রেসপিরেটরি মেমব্রেন পর্যন্ত পৌঁছাতে হলে আমরা যে শ্বাসটা নিই সেটা একদম অ্যালভিউলি পর্যন্ত যেতে হবে। কাজে পুরো জায়গাটাতে যদি প্যাটেন্সিটা ঠিক না থাকে তাহলে কি হবে? আমাদের হাইপোক্সিয়া ডেভেলপ করবে, হাইপার কার্বিয়া ডেভেলপ করবে, এবং এখানে আপার এয়ারে অবস্ট্রাকশন হতে পারে বা লোয়ার এয়ারওয়েটা অবস্ট্রাকশন হতে পারে। আপার এয়ারে অবস্ট্রাকশন যদি বলি ইউজুয়ালি ফরেন বডি দিয়ে হতে পারে, অথবা মানে আনকনসিয়াস পেশেন্ট যদি হয়, অনেক সময় টাং ফল ব্যাক হয়ে এয়ারওয়েটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। তখন আমরা যেটা করি যে তাকে পেশেন্টকে কিছু পজিশন করি, অথবা কোনো ফরেন বডি যদি মুখে থাকে আমরা সেটা বের করে আনার চেষ্টা করি, করে আমরা এয়ারওয়ে প্যাটেন্সিটা চেক করি। আর লোয়ার এয়ারে অবস্ট্রাকশন হয় যেমন পালমোনারি ইডিমা, এলভিএফ হলে, নিউমোনিয়া হলে। এলভিএফ হলে কি হয়? তারপর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেমন অ্যাজমা, সিওপিডি, এগুলোতে ব্রঙ্কোস্পাজম হয়। তো এই স্পাজম গুলো তখন আমাকে আন্ডারলাইন কজ হিসেবে ট্রিটমেন্ট করে এই লোয়ার এয়ারওয়ের অবস্ট্রাকশন গুলো রিলিভ করতে হবে। দ্যাট মিনস পুরো ফুল রেসপিরেটরি মেমব্রেন পর্যন্ত প্যাটেন্সি মেনটেন করাটাই হচ্ছে আমার এয়ারওয়ে ম্যানেজমেন্ট। এখন এই এয়ারওয়ে ম্যানেজমেন্টের আরেকটা পার্ট হচ্ছে ব্রিদিং, মানে পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, ইনহেল এবং এক্সেল দুইটাই ঠিক আছে কিনা। তো দুইটাই আমার ঠিক রাখতে হবে। কোনো পেশেন্ট যদি শ্বাস কম নেয় তাহলে তাকে আমাদের শ্বাস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন দিতে হবে। ইনিশিয়ালি আমরা মাউথ টু মাউথ ব্রেথ দিতে পারি, অথবা পরবর্তীতে আমরা বিভিন্ন সাপোর্টের মাধ্যমে তার ভেন্টিলেশনটা মেনটেন করতে পারি। মোট কথা, এয়ারওয়ে মানে এয়ারওয়ে প্যাটেন্সি মেনটেন করা, ব্রিদিং মানে পেশেন্ট শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিচ্ছে কিনা সেটা চেক করা। এখন এয়ারওয়ে, ব্রিদিং এই দুইটা অ্যাডিকুয়েটলি আছে কিনা সেটার জন্য আমরা যেটা চেক করি সেটা হচ্ছে প্রথমে দেখি অক্সিজেন স্ট্যাটাসটা কেমন। অক্সিজেন স্ট্যাটাসটা আমরা ওয়ার্ড সেট আপে বা ইমার্জেন্সি সেট আপে সিম্পল পালস অক্সিমিটার দিয়েই অক্সিজেন স্যাচুরেশনটা দেখে নিতে পারি। আর যদি আরেকটু অ্যাডভান্স সেট আপ হয় তাহলে আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে ব্লাডে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেখে নিতে পারি। এখন মেন মোড অফ ট্রিটমেন্ট থাকবে আমার এয়ারওয়ে প্যাটেন্সি মেনটেন করা, ব্রিদিংটা ঠিক রাখা, হাইপোক্সিয়া কারেকশন করা, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বডিতে অ্যাডজাস্ট করা। এখন এয়ারে প্যাটেন্সি মেনটেন করার জন্য পেশেন্ট অনেক সময় সাপোজ যেরকম আনকনসিয়াস পেশেন্ট, তাহলে যেমন এই যে একটা পেশেন্ট আনকনসিয়াস হয়ে আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা টাঙের একটা ছবি। দেখো টাংটা ফল ব্যাক হয়ে পুরো আমার এইখানে এয়ারওয়েটা অবস্ট্রাক্টেড হয়ে আছে। কাজে পেশেন্ট কিন্তু শ্বাস নেবে না, পেশেন্ট সাইনাসড হয়ে যাবে, হ্যাপোক্সিক হয়ে যাবে। এখন এই পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা কি করতে পারি? ইনিশিয়ালি জাস্ট আমরা যদি এই ম্যানেভারটা করি, হেড টিল চিন লিফট, জাস্ট মাথাটা আমরা একটু পিছন দিকে ঘুরিয়ে এভাবে যদি একটু ঝটে হয়ে লিফট করে দিই, দেখা যাবে তার টাং ফল ব্যাকটা সামনের দিকে চলে আসবে, এয়ারওয়ে প্যাটেন্সি মেনটেন হবে। দেখা যাবে যে এইটুকু করলে হয়তো পেশেন্ট শ্বাস নেওয়া শুরু করলো। সিম্পল একটা ম্যানেভার। কাজে এটা গেল আমার এয়ারওয়ে প্যাটেন্সি মেনটেন করা। এখন আমরা যদি দেখি যে একটা পেশেন্টের আসলে আরো কিছু প্রবলেম আছে কিনা, যেমন পেশেন্টের আমরা টাং ফল ব্যাক করলো সেটা হয়তো ঠিক করলাম, তারপর দেখলাম পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে যে আমরা কিভাবে আমরা শ্বাসকষ্ট হওয়াটাকে বলি ডিজনিয়া। মানে এই যে ডিজনি পেশেন্ট আমরা কি কি ভাবে বুঝতে পারি? ডিজনিয়া মানে পেশেন্ট ট্যাকিপনিয়া থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। ট্যাকিপনিয়া যেমন শ্বাস বেশি বেশি নিচ্ছে, যেমন আমরা রেসপিরেটরি রেট যদি মোর দেন 30 হয়, ট্যাকিকার্ডিক থাকে পেশেন্ট। অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দেন 90% হয়ে যায়, এবং পেশেন্টের ইউজ অফ এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন হয়, তারপর সে কথা বলতে পারছে না, হুইজ শোনা যাচ্ছে, তারপর আমরা অস্কালটেট করলে ব্রেথ সাউন্ড ঠিক মতো পাচ্ছি না। এবং অনেক সময় শ্বাসকষ্টের পেশেন্ট চেস্ট পেইন কমপ্লেন করে। আবার পেশেন্ট সাপোজ যদি এলভিএফ এর পেশেন্ট হয়, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, পিঙ্ক প্রদিস্পুটাম থাকে, অস্কালটেশনে দেখা যায় আমরা বায়োলেটারাল বেসাল ক্যাপিটেশন পেতে পারি।
এবং এই যে এত শ্বাসকষ্ট হচ্ছে, এই সময় পেশেন্ট কি থাকবে? পেশেন্ট এই সময় প্রচন্ড অ্যাজিটেটেড থাকে, প্যানিক অ্যাটাকের মতো হয়। তো এই সাইনগুলো যদি থাকে তাহলে আমরা ডেফিনেটলি পেশেন্টকে কি বলবো যে পেশেন্ট ডিজনি। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ডিজনি আর পেশেন্টের ডিজনি কি কিভাবে বুঝবে, তখন আমরা এই আনসারটা দিব যে এই সাইন সিম্পটম গুলো যদি আমরা পাই তাহলে আমরা বলবো যে পেশেন্ট ডিজনি। ঠিক আছে। এখন অক্সিজেন স্যাচুরেশন আমরা কতটুকু রাখতে পারি? আমাদের শরীরে অক্সিজেনের যে স্ট্যাটাসটা মোর দেন 94% থাকতে হবে। আর যেসব পেশেন্ট সাপোজ কার্বন ডাইঅক্সাইড নিজেই নেয়, যেমন সিওপিডি, অ্যাজমা, তাদের ক্ষেত্রে টার্গেট স্যাচুরেশন আমার 88 থেকে 92% হলেই হবে। এখন কারো যদি দেখা যায় যে পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশন লেস দেন 94 অথবা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে লেস দেন 88% আছে, তাকে অবশ্যই আমাকে তার হাইপোক্সিয়াটা কারেকশন করার জন্য সাপ্লিমেন্টাল অক্সিজেন পেশেন্টকে আমার দিতে হবে। তো আমরা অক্সিজেন কি কি ভাবে দিতে পারি? অক্সিজেন দিতে পারি, আমরা জানি ওয়ার্ড সেটআপে অক্সিজেন দেওয়ার জন্য আমাদের কাছে আছে অক্সিজেন সিলিন্ডার। আর অনেক সময় ওয়ার্ডে একটা তো অক্সিজেন সাপোর্ট, একটা তো বলা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, আর একটা হচ্ছে ওয়াল মাউন্টেড অক্সিজেন ডেলিভারি ডিভাইস, মানে ওয়ালে অক্সিজেনের লাইনটা লাগানো থাকে। তো ওয়ালে অক্সিজেনের লাইন লাগানো থাকুক আর সিলিন্ডার লাগানো থাকুক, দুইটার মাঝে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে অক্সিজেন ফ্লো মিটার। তো আমরা ফ্লো মিটারটা সিলিন্ডারেও পাই এবং ওয়াল মাউন্টেড অক্সিজেন যে সোর্স সেখানেও লাগানো থাকে। এই ফ্লো মিটার থেকে অক্সিজেনের লাইনটা লাগিয়ে আমরা পেশেন্টকে কানেক্ট করি। তো ফ্লো মিটারে একটা বল থাকে, ওই বলটা 0 to 15 লিটার পর্যন্ত একটা দাগ কাটা থাকে। তো এখানে 15 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা অক্সিজেন সাপ্লাই থেকে পেশেন্টকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পেশেন্টকে দিতে পারি। ডিভাইসগুলো কি কি? এটা হচ্ছে নেজাল ক্যানোলা, এটা হচ্ছে ফেস মাস্ক, তারপর নন রিপ্রেজার মাস্ক, দেন আম্বু ব্যাগিং করতে পারি। এছাড়া এগুলো দেওয়ার পরও, মানে 15 লিটার অক্সিজেন দেওয়ার পরও পেশেন্টের যদি স্যাচুরেশন মেনটেন না হয়, তখন আমরা আরো অ্যাডভান্স কিছু ডিভাইস ইউজ করতে পারি। সেগুলো সাধারণত আইসিইউতে করা হয়। সেগুলো আমার মনে হয় না এই ক্লাসে এতটা দরকার আছে। যেমন তাও আমি নামগুলো বলি। একটা হচ্ছে হাইফ্লো নেজাল ক্যানোলা, এই কোভিড সিচুয়েশনে তো আমরা অনেক হাইফ্লো নাম শুনলাম। তারপর হচ্ছে বাইপেপ মেশিন, আর অ্যাডভান্স আরেকটা মেশিন, সেটা হচ্ছে এটা আমরা সাধারণত আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর। তো এই জিনিসগুলো দিয়ে ইউজ করে আমরা পেশেন্টের অক্সিজেনের মাত্রাটা বাড়াতে পারি। তো নেজাল ক্যানোলা দিয়ে ইউজুয়ালি 1 থেকে 4 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। ফেস মাস্ক অক্সিজেন দেওয়া যায় 5 থেকে 10 লিটার। নন রিপিটার মাস্কে আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। আর আম্বু ব্যাগিং দিয়ে অলমোস্ট আমরা 15 লিটার বেশি অক্সিজেন দিতে পারি। আর হাই ফ্লো মেকানিক্যাল ভেন্টিকুলার মেশিনের মাধ্যমে আমরা 100% পর্যন্ত অক্সিজেন সাপ্লাই পেশেন্টকে দিতে পারি। তো আমরা ইনিশিয়ালি যখন হাইপোক্সিক থাকবে, আমরা একটা দিয়ে দেখবো, কাজ না হলে তার পরেরটাতে যাবো, এভাবে করে করে আমাদের টার্গেট থাকবে পেশেন্টের অক্সিজেন লেভেল মোর দেন 94% রাখা। ঠিক আছে। তো আমরা এয়ারওয়ে এর মধ্যে আমরা তাহলে এটা শেষ করলাম যে এতে যে এয়ারওয়ে বললাম, এয়ারওয়ে আলোচনা কি হলো যে এয়ারওয়ে প্যাটেন্সিটা মেনটেন করব, ব্রিদিং এর জন্য আমরা ইনহেল এক্সহেল ঠিক আছে কিনা সেটা দেখবো, হাইপোক্সিয়া কারেকশন করব। এটা হচ্ছে আমার এয়ারওয়ে ইনিশিয়াল রিসাসিটেশন। তারপর আসে আমাদের সার্কুলেশন। সার্কুলেশনে কি ছিল? সার্কুলেশনে আমার প্রথম অ্যাসেসমেন্ট হবে সার্কুলেটরি স্ট্যাটাসটা অ্যাসেস করা। সাপোজ সার্কুলেশন যদি ফার্স্ট অ্যাসেস করতে চাই, পেশেন্টের যদি পালস স্টেবল থাকে, দেন সাথে সাথে আমার হাতটা চলে যাবে ক্যারোটিড। ক্যারোটিড পালসটা আমার দেখে নিতে হবে যে পালসের ভলিউম কেমন। প্রথমে আমরা চিন্তা করবো ক্যারোটিড পালস আছে না নাই। যদি ক্যারোটিড পালস অ্যাবসেন্ট থাকে তাহলে আমাকে কি বলতে হবে যে পেশেন্টের ক্যারোটিড পালস অ্যাবসেন্ট, তার মানে কি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে। আর আমরা জানি কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে আছে সাময়িকভাবে। যেহেতু হার্ট বন্ধ, কার্ডিয়াক আউটপুট অ্যাবসেন্ট, পালস অ্যাবসেন্ট, দ্যাট মিনস ক্যারোটিড পালস অ্যাবসেন্ট মানে পেশেন্ট ইন কার্ডিয়াক অ্যারেস্ট। এখন ক্যারোটিড পালস আছে, তো কার্ডিয়াক অ্যারেস্টের কি ট্রিটমেন্ট? কার্ডিয়াক অ্যারেস্টের কাজ হচ্ছে সিপিআর। সিপিআর এ আলাদা প্রোটোকল আছে, আলাদা ইয়ে আছে, সেটা আমরা পরে জানবো। জাস্ট আমরা জেনে রাখি, শুধু এটুকু জেনে রাখি যে পেশেন্ট যদি ক্যারোটিডে হার্টবিট পালস অ্যাবসেন্ট থাকে, তার মানে কার্ডিয়াক অ্যারেস্টে আছে, তাকে আমার সিপিআর দিতে হবে। আর যদি এমন হয় পেশেন্ট সার্কুলেটরি ফেলিওরে আছে, দ্যাট ইজ পালস আছে, পালস খুব ফেবল এবং ট্যাকিকার্ডিক আছে, অনেক বেশি হার্ট রেট হচ্ছে, এত বেশি ট্যাকিকার্ডিয়া হচ্ছে যে পালসের ভলিউমটা অনেক কম এবং ব্লাড প্রেশার ঠিকমতো মনিটর করা যাচ্ছে না। তারপর পেরিফেরাল পারফিউশন আর ক্যাপিলারি রিফিল টাইম অনেক বেশি হয়ে গেছে। তো এই যে পালস ফিবল ট্যাকিকার্ডি, তো আমরা ধরে নিব পেশেন্টের সার্কুলেশন ঠিক নেই, দ্যাট মিনস পেশেন্ট ইন সার্কুলেটরি ফেলিওর অথবা পেশেন্ট শকে আছে। তো এই যে সার্কুলেটরি ফেলিওর পেশেন্ট আছে, তো সার্কুলেটরি ফেলিওরের পেশেন্ট থাকলে আমরা কি কি চিন্তা করি? একটা হতে পারে পেশেন্ট শকে আছে, যেমন কার্ডিওজেনিক শক হতে পারে, আরো ভ্যারিয়াস টাইপের শক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টে থাকতে পারে। তো এখন আমরা শকের ক্লাসিফিকেশনে যদি যাই, শকের ক্লাসিফিকেশন গুলো আমরা জানি সবাই যে শক কি কি ধরনের হতে পারে। প্রথম কথা পালস স্টেবল,
ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, পেশেন্ট শকে আছে, এটা হচ্ছে আমার প্রথম কনসেপশন। নেক্সট আমাকে চিন্তা করতে হবে তার এই যে পেশেন্ট শকে গেল, তার শকের কারণটা কি? এটা কি হাইপোভলিউমিক শক, নাকি কার্ডিওজেনিক শক, নাকি অবস্ট্রাকটিভ শক? আরো কিছু শক হয়, সেটা আমরা সাবসিকুয়েন্ট আলোচনায় আসবে, যেমন একটা হচ্ছে সেপটিক শক, তারপর অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক। তো কমনলি যেগুলো আমরা ওয়ার্ডে পাই সেটা হচ্ছে, প্রথমে যদি চিন্তা করে হাইপোভলিউমিক শক, সাপোজ একটা পেশেন্ট, এটা খুবই খুবই কমন। ম্যাডাম একজন একটা কোশ্চেন করেছে, হ্যাঁ, অনেক পেশেন্টের স্যাচুরেশন 94 এর নিচে থাকে কিন্তু কোনো কমপ্লেইন নাই, সেক্ষেত্রে কি অক্সিজেন দিতে হবে? মানে উনি এটার জানতে চাচ্ছে কি, অ্যাপ্রোচটা জানতে চাচ্ছে, 94 এ থাকলে কি করবে? না না, এটা হচ্ছে পেশেন্টকে অ্যাসেস করতে হবে যে পেশেন্টের অ্যাজমা, সিওপিডি বা ক্রনিক সিও2 রিটেনার কিনা, অথবা পেশেন্টের ওএসএ আছে কিনা। ওএসএ মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অনেক মোটা পেশেন্ট, হাইপোথাইরয়েড পেশেন্ট, এইসব পেশেন্টের যেটা হয় কি, ক্রনিক একটা কার্বন ডাইঅক্সাইড তাদের শরীরে জমে থাকে, তো তাদের স্যাচুরেশন সবসময় কমই থাকে, 88% থাকে। তো এইসব ডিজিজের ক্ষেত্রে যদি তার স্যাচুরেশন 94 এর নিচে থাকে, পেশেন্ট যদি স্টেবল থাকে, এবং আমার হিস্ট্রি যদি সাজেস্টিভ হয় যে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড রিটেনার, যেমন অ্যাজমা, সিওপিডি, ওবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এই এইসব জিনিস যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে অক্সিজেন দিতে হবে না। বাট যদি নর্মাল পেশেন্ট, প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, পেশেন্টের ডিস্ট্রেস আছে, সাথে 94%-এর নিচে আছে, তাকে তাহলে অবশ্যই অক্সিজেন দিতে হবে। এখন CO2 যাদের রিটেনার, তাদেরকে কেন অক্সিজেন দিতে হবে না, এই জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করি। কারণ আমরা জানি আমাদের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে হাইপোক্সিয়া, মানে অক্সিজেন কমে গেলে, আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে। এখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যেটা হয়, যাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনার, যেমন সিওপিডি পেশেন্টের দেখা যায় সবসময় এটা ক্রনিক শ্বাসকষ্ট থাকে, তারা দেখা যায় পুরোপুরি শ্বাসটা এক্সালটা মেনটেন করতে পারে না, তো তাদের সবসময় শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। এই যে দীর্ঘমেয়াদী কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে, এদের কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকার কারণে যে আমাদের রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেশন হয়, এই ড্রাইভটা নষ্ট হয়ে যায়। তো এইসব পেশেন্টের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন করা, মানে আমাদের শ্বাস নেওয়ার জন্য যে ড্রাইভটা দরকার, সেটা হচ্ছে হাইপোক্সিয়া। তো এই পেশেন্টের হাইপোক্সিয়াটা আমরা অ্যালাউ করবো। কারণ এইসব পেশেন্টের যদি স্যাচুরেশন আমি মাপলাম, আমি জানি না সিওপিডি আছে কিনা, মাপলাম, মেপে দেখলাম যে পেশেন্ট স্টেবল আছে, বাট স্যাচুরেশন 88, 89 আছে, তাকে যদি আমি অক্সিজেন দিয়ে দিই, তাহলে কি হবে? সে পেশেন্ট যাও শ্বাস নিত, আমার এই হাইপোক্সিয়া কারেকশন করার কারণে সে আরো শ্বাস নেবে না। কারণ তার জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা, এটা তো কোনো স্টিমুলেশন হিসেবে ইউজ হচ্ছে না, কারণ সে এই স্টিমুলেশনে ডিসেন্সিটাইজড হয়ে আছে। সেজন্য তার ক্ষেত্রে আমি হাইপোক্সিয়াটা রাখতে চাইবো, যাতে পেশেন্টের শ্বাস প্রশ্বাসটা মেনটেন হয়। যদি এই হাইপোক্সিয়াটা আমি ওভার কারেকশন করে ফেলি, যে সাপোজ যার অক্সিজেন 88, CO2 রিটেনার, তাকে যদি আমি অক্সিজেন দিয়ে কারেকশন করে স্যাচুরেশন 94, 95 তুলে ফেলি, তাহলে কি হবে? পেশেন্ট আরো কম শ্বাস নেওয়া শুরু হবে, এতে রিভার্স ওয়েতে তার কার্বন ডাইঅক্সাইড বাড়া শুরু হবে। সেজন্য বলা হয়ে থাকে অ্যাজমা, সিওপিডি পেশেন্টের ভেন্টিলেশনটা মেনটেন করার জন্য আমার হাইপোক্সিক ড্রাইভটা প্রিজার্ভ করা জরুরি। সেজন্য তার হাইপোক্সিয়া আমি পুরোপুরি কারেকশন করব না। এইসব পেশেন্টের ক্ষেত্রে 94 এর নিচে স্যাচুরেশন থাকলে আমি তাকে অক্সিজেন দিব না। তার জন্য স্যাচুরেশন ওভার কারেকশন করা ও বেশি অক্সিজেন দেওয়া আরো বেশি ক্ষতিকর। বাট যার এই ধরনের ডিজিজ নাই, তার যদি স্যাচুরেশন 94 এর নিচে থাকে, তাহলে তাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে, এবং তার কেন হাইপোক্সিয়া হলো সেই কারণটা খুঁজতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, যদি বুঝতে না পারো আবার বলবো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমি চাই ইন্টারেক্টিভ করতে, গদবাধা ক্লাস নিলে আরো বোরিং লাগে, তাই না? আচ্ছা, এখন আসি শখের যে ব্যাপারটা ছিল। শখের ক্ষেত্রে আমরা জানি যে শখে সাধারণত কি হয়, শখে সাধারণত দেখা যায় পালস স্টেবল থাকে, অথবা সিভিয়ার ট্যাকিকার্ডিয়া থেকে পালস কাউন্টই করা যায় না, আরেকটা ব্লাড প্রেশার কম থাকে। এখন শখের কারণ হিসেবে আমরা জানি এটাকে সার্কুলেটরি ফেলিওর বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হাইপোভলিউমিক শক, মানে শরীরে ব্লাড নাই, ভলিউম লস হয়েছে, বা পানি শূন্যতা, যেমন সিভিয়ার ডিহাইড্রেশন। কারণ কি, সাপোজ একটা পেশেন্ট আসলো, 2-3 দিন ধরে তার প্রচন্ড লুজ মোশন হচ্ছে, অনেকবার বমি হয়েছে, তার শরীর থেকে অতিমাত্রা ফ্লুইড লস হয়ে গেছে। এখন এই ফ্লুইড লস হওয়ার কারণে তার শরীরে তো ভলিউমই নাই, কাজে কিভাবে তার পালস ব্লাড প্রেশার আসবে? এটা আরেকটা হচ্ছে ব্লিডিং। সাপোজ কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো, বা কোনো কারণে তার ট্রমার পেশেন্ট আসলো, পেশেন্টের সিভিয়ার ব্লিডিং থেকে পেশেন্ট হাইপোভলিউমিক শকে গেল। যেমন আমরা অনেক কমন গাইনিতে আমরা অনেক বেশি পাই, যেমন পেশেন্ট অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসছে, ইয়াং ফিমেল পেশেন্ট, পেশেন্ট শকে আছে, ইয়াং ফিমেল রিপ্রোডাক্টিভ এজ, এই পেশেন্ট যদি শকে থাকে, আমাদের প্রথম চিন্তা করতে হবে রাপচার একটিভ প্রেগনেন্সি কিনা। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হাইপোভলিউমিক শক। এক্ষেত্রে ব্লাড ফর ব্লাড,
মানে পেশেন্টের আন্ডারলাইন কজ কারেকশন তো করতেই হবে, পাশাপাশি তার ভলিউম রিসাসিটেট করতে হবে এবং ব্লাড দিতে হবে। কাজে হাইপোভলিউমিক শকটা খুব ভালো করে ইভালুয়েট করতে হবে। হিস্ট্রি এখানে খুবই ইম্পর্টেন্ট। যেমন হাইপোভলিউমিক শক যদি পাই, পেশেন্টের ডায়রিয়া ভমিটিং আছে কিনা দেখতে হবে, কোনো ফ্লুইড লস আছে কিনা, ব্লাড লস আছে কিনা। ইয়াং ফিমেল পেশেন্ট যদি হাইপোভলিউমিক শক নিয়ে আসে, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে, অ্যাবডোমেন চেক করতে হবে, প্রেগনেন্সি টেস্ট করতে হবে। মোট কথা রাপচার একটু প্রেগনেন্সি মাথায় রাখতে হবে। আর এল্ডারলি পেশেন্ট বা যার আগে থেকে কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল, এইসব পেশেন্ট যদি শকে আসে, তখন আমার তার কার্ডিয়াক স্ট্যাটাসটা হিস্ট্রি নিয়ে দেখতে হবে এবং তার একটা ইসিজি করতে হবে, কার্ডিয়াক মার্কারগুলো পাঠাতে হবে, মানে কার্ডিওজেনিক শকটা আমার এক্সক্লুড করে নিতে হবে। অবস্ট্রাকটিভ শকটা একটু জটিল। সাপোজ আমার হার্ট থেকে পাম্প ঠিকই করছে ব্লাড, বাট কোনো কারণে সাপোজ তার পালমোনারি এম্বোলিজম হলো, ব্লাড কিন্তু বেরোতে পারবে না, এটা ওয়ান টাইপ অফ অবস্ট্রাকটিভ শক। অথবা পেশেন্টের কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করছে, হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, তখন কার্ডিয়াক আউটপুট হবে না, পাস ব্লাড প্রেশার পাওয়া যাবে না, পেশেন্ট শকে থাকবে। তো এইগুলো আমার হিস্ট্রি এক্সামিনেশন এবং ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমেই জানা সম্ভব কি কি ধরনের শক হলো, কারণ একটা ম্যানেজমেন্ট এক এক রকম। এবং আরেক ধরনের শক যেটা বললাম স্পেশাল টাইপ অফ শক, সেপটিক শক। সেপটিক শকে কি হয়, আমরা আগে যে শকগুলো বললাম এগুলোতে সাধারণত আমার পেরিফেরিটা মানে ফুল থাকে, ফুল কামি স্কিন বলি। আর সেপটিক শকে সাধারণত পেরিফেরি ওয়ার্ম থাকে, কারণ এখানে কি হয়, এখানে কোনো ব্লাড লসও নাই, কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটিও নাই, তারপরও পেশেন্ট শকে থাকে। এখানে শকে থাকে কারণ সেপসিসের কারণে ইনফ্লামেশন হয়ে আমার পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয়, মানে আমার সার্কুলেশন থেকে ব্লাডটা পেরিফেরিতে চলে যায়, পেরিফেরাল পুলিং হয়, সেখানেও সেপটিক শক। আর এটা হচ্ছে এনাফাইলেক্টিক শক, ডিউ টু এনাফাইলেক্সিস রিঅ্যাকশনের কারণে। আর এটা হচ্ছে নিউরোজেনিক শক, যেমন বা স্পাইনাল শক। ঠিক আছে, তো এই শকগুলো আমরা আশা করি পরে আরো আলোচনা হবে। তো এই যে পেশেন্ট